ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, নামাজ আদায় করবেন প্রায় ৩৫,০০০ মুসল্লি। চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়। ঈদ উদযাপনে বাড়ির পথে মানুষ, ট্রেন বাসে ভিড়, মহাসড়কে যানবাহনের চাপ। নীল সাগরের ৯ বগি উদ্ধার, উত্তরের ৫ জেলার সাথে রেল চলাচল শুরু। লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে, হুঁশিয়ারি মোস্তফা খামেনির। সৌদি কাতারের জ্বালানি স্থাপনায় হামলা, পাল্টা হামলা ইসরায়েলের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার জাতীয় ঈদগাহে একসাথে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, দীর্ঘদিন পর এই ধরনের দৃশ্য দেখতে পারবে দেশবাসী। ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক জানান, প্রায় ৩৫,০০০ মুসল্লি এবারের ঈদ জামাতে নামাজ আদায় করবেন। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জানিয়েছেন, ঈদের প্রধান জামাতকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরবাসীকে রোড ডাইভারশন মেনে চলার আহ্বান জানান তিনি। আহমেদ সরওয়ারের রিপোর্ট। ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধান ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম ঈদগাহ ময়দান ঘুরে দেখেন, প্রস্তুতির সার্বিক খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের সাথে প্রস্তুতি নিয়ে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ঈদের নামাজ আদায় করবেন, তাই সুশৃঙ্খলভাবে ঈদ জামাত শেষ করতে নগরবাসীর সহায়তা চান তারা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন এবং দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্যে দেখবেন। ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এই সময়ের মধ্যে যে সমস্ত মুসল্লিরা মহামান্য রাষ্ট্রপতি এবং বাংলাদেশের সবচাইতে এখন জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে যারা ঈদের জামাতে নামাজ আদায় করতে চান, তাদেরকে আমি তার অনেক পূর্বেই এখানে আসবার জন্য দাওয়াত করছি। প্রায় ৩৫,০০০ লোকের জন্য নামাজের ব্যবস্থা আছে, পাশাপাশি মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে এবং এখানে আমাদের নামাজের আগে যদি কারো প্রয়োজন হয় ওযুর ব্যবস্থা সেটাও করা আছে। মহিলাদের জন্য একই ব্যবস্থা করা আছে। আর প্রতিবারের ন্যায় আমাদের প্রথম ঢোকার সময় গেটগুলো খোলা কম থাকবে, বের হওয়ার সময় গেটগুলো সব খুলে দেওয়া হবে যাতে সবাই খুব দ্রুত সময়ে বের হয়ে যেতে পারে। এদিকে ঈদ জামাতকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার। জানান, পুরো ঈদগাহ এবং এর আশপাশের এলাকা সিসি ক্যামেরায় মনিটর করা হবে। ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমন্বিত সুদৃঢ় সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশ মুখে রোড ব্যারিকেড থাকবে যাতে অন্যান্য গাড়ি এই ঈদগাহ ময়দানের আশেপাশের রাস্তায় না আসে। 0 পয়েন্ট ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল, হাইকোর্ট ক্রসিং, প্রেস ক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছনের গলি, ইউবিএল বা পল্টন ক্রসিং, পুলিশ কন্ট্রোল রুম গ্যাপ, মৎস্য ভবন ক্রসিং, এইসব এলাকায় আমাদের ডাইভারশন থাকবে। ঈদের দিন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেটার সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নারীর টানে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। টিকিট না পাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে প্রিয়জনের সাথে ঈদ কাটাতে ট্রেনের ছাদে করে বাড়ি ফিরছেন অনেকেই। অন্যদিকে সীমাহীন যানজট ঠেলে বাসে করে পরিবার নিয়ে বাড়ি ফিরছে মানুষ। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগও বিস্তর। এদিকে সান্তাহারি ট্রেন দুর্ঘটনায় নীলসাগর এক্সপ্রেসের চালক ও সহকারীকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে দেখুন বিস্তারিত। আপনার টাকা 1 টাকা বেশি নিলে 1 টাকা রিফান্ড করা হবে, কারোতে টাকা বেশি নেবেন না। পাইছেন আপনার টাকা? সকাল ধরে আমরা খাতা বাংলা ভিশনের ক্যামেরা দেখে যাত্রীর কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেন পরিবহন শ্রমিকরা।
সায়দাবাদ থেকে মাইজদিগামী এই লোকাল বাসের নির্ধারিত ভাড়া 495 টাকা। এসব বাসে যারা উঠছেন তাদের কেউ পরিশোধ করছেন 600 টাকা, আবার কেউ পরিশোধ করছেন 500 টাকা। একই দূরত্বে এমন ভাড়ার তারতম্য জানতে চাইলে সংশ্লিষ্ট শ্রমিকের সোজা উত্তর, ভাড়া না বাড়লেও কাউন্টার 100 টাকা অতিরিক্ত আদায় করছে। ভাড়া আমাদের কাছ থেকে 600 টাকা করে নিচ্ছে, বাকি যাত্রীদের কাছ থেকে শুনতেছি 500 টাকা করে নিচ্ছে। আমাদের ভাড়া হয়েছে, আমাদের লোকাল গাড়ি আমাদের ভাড়া হয়েছে 495 টাকা, আমরা নিতেছি কত 500 টাকা, আর 600-650 টাকা ভাড়া কাউন্টারওয়ালা গাড়ি, কাউন্টারওয়ালা ভাড়া কাটায় না, আমাদের লোকাল গাড়ির মধ্যে উঠে দেয় 500 টাকা ভাড়া দেয় আমাদেরকে। তো যাত্রী তো ভাড়া দিয়েছি মানে 600 টাকা কাউন্টারে, আমার তো কাউন্টার নেই, আমার তো লোকাল কাউন্টার। অন্যদিকে ঈদের টানা ছুটির তৃতীয় দিনেও কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। টিকিট কেটেও অতিরিক্ত ভিড়ের কারণে নির্ধারিত কামরায় নিজ আসনে পৌঁছতে না পারার আক্ষেপ ছিল যাত্রীদের মুখে। ট্রেনের ছাদে ভ্রমণ কিংবা বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে রেলওয়ে কর্তৃপক্ষের তৎপরতা নেই বললেই চলে। আপনি কি দেখবেন? টিকিটদারীদেরকে বাইরে রেখে ওনারা গেট বন্ধ করে দাঁড়ায় আছে। না ভাই, টাকা দিয়ে টিকিট কাটছি, ইনস্ট্যান্ট টিকিট কাটছি, সিট আছে, ভিতরে ঢোকার কোনো জায়গা পাচ্ছে না, এখানে টিটিও নাই, কেউ নাই। আগে আসছে বলে উঠতে পারছি, নাহলে উঠতেই পারতাম না। এখন দেখেন যারা আসছে, যাদের টিকিট আছে তারাও ঢুকতে পারতেছে না। কি করবো, আমার বাপ মা দেশে আছে, আমাদের যেতেই হবে না। যা হচ্ছে জামালপুরে ফ্যামিলি সবাই সহ ঈদ করতে গ্রামের বাড়িতে। আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য। এদিকে বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনার পর বিকল্প পথে উত্তরবঙ্গের জেলাগুলোতে ট্রেন যোগাযোগ বজায় রয়েছে। কমলাপুর স্টেশন পরিদর্শনে গিয়ে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, কারো গাফেলতি থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। যেই অন্যায় করবে, তাকেই আমরা আইনের আওতায় আনছি, কাউকে কোনো ধরনের, এবং তাদেরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হচ্ছে। এবং আমরা এই ঈদের আগেই আমরা সকল সকলদের নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বসেছি, তাদেরকে সতর্ক করা হয়েছে। এবং এই একটি ঘটনা ছাড়া চালকরা কিন্তু এইবার সবাই দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করছে। যে একজন আমরা চাই শতভাগ, আমরা সার্ভিসটা চাচ্ছি, আমরা শতভাগ মানে সেবাটা নিশ্চিত করতে চাচ্ছি। সান্তাহার ট্রেন দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের কয়েকটি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়ে গেলেও কমলাপুর রেল স্টেশন থেকে বেশিরভাগ ট্রেন সময় মতো ছাড়ছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ঈদযাত্রার চতুর্থ দিনে বাড়ি ফেরা যাত্রীদের ভিড় মহাসড়কে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। যানবাহনের সারি গাজীপুরের বিভিন্ন রাস্তাতেও। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত দীর্ঘ যানজট শেষে সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গতি ফিরেছে। তবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুর থেকে চন্দ্রা আর কালিয়াকৈর নবীনগর রুটের বারুইপাড়া থেকে চন্দ্রার প্রায় 10 কিলোমিটার জুড়ে যানবাহন চলাচলে ধীর গতি দেখা যাচ্ছে। এর সুযোগে পরিবহন সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। তবে কিছুটা ভিন্ন চিত্র ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কে। দীর্ঘদিন ধরে 4 লেনের নির্মাণ কাজের কারণে ভোগান্তি থাকলেও এবার মহাসড়কের চিত্র ভিন্ন। স্বাভাবিক রয়েছে যান চলাচল। যানজট নিরসনে তৎপর হাইওয়ে পুলিশ। ঈদ উল ফিতর কবে উদযাপিত হবে তা জানা যাবে আজ সন্ধ্যায়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেখানেই সারা দেশে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে নির্ধারণ করা হবে ঈদের তারিখ। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। আজ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ উল ফিতর, আর চাঁদ দেখা না গেলে শুক্রবার রমজান মাসের 30 দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে শনিবার। বগুড়ার সান্তাহারে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত 9টি বগি উদ্ধারের পর ঢাকার সাথে উত্তরবঙ্গের 5 জেলার ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে দুর্ঘটনা কবলিত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ সম্পূর্ণ হয়। এই লাইনে এরই মধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে আগামীকাল থেকে শিডিউলে ফিরবে উত্তরবঙ্গের সব ট্রেন। প্রায় 22 ঘন্টা পর রাজধানীর সাথে উত্তরবঙ্গের 5 জেলার ট্রেন চলাচল শুরু হলো। এর আগে বুধবার দুপুরে ঢাকা থেকে চিলাহাটিগামী ট্রেনটি সান্তাহার স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনায় পড়ে। আগে থেকে নিষেধাজ্ঞা থাকলেও ট্রেনটি সিগন্যাল না মেনে দ্রুত গতিতে যাওয়ায় 9টি বগি লাইনচ্যুত হয়ে ট্রেনটির শতাধিক যাত্রী আহত হন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় 5 মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে 2টি গ্রাম।
এ সময় গাছ চাপা পড়ে নিহত হয়েছেন এক বৃদ্ধ, আহত বেশ কয়েকজন। বুধবার রাতে আলমডাঙ্গা উপজেলার হার্দি ও উদয়পুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আকমান হোসেন পেশায় ইজি বাইক চালক ছিলেন। স্থানীয়রা জানায় রাত 9টা 50 মিনিটের দিকে হঠাৎ করেই কালবৈশাখী ঝড় শুরু হয়। মাত্র 5 মিনিট স্থায়ী এই ঝড়ে টর্নেডোর মতো তীব্র বাতাস বয়ে যায়। এতে উপড়ে পড়ে গ্রামের কয়েকশো গাছ, বিধ্বস্ত হয় অসংখ্য কাঁচা আধা পাকা বাড়ি ও বিদ্যুতের খুঁটি। এ সময় ঘরের ওপর গাছ পড়ে বৃদ্ধ আকমান হোসেন নিহত হন। আহত হন আকমানের স্ত্রী লতিফুন্নেসা। চট্টগ্রাম মহানগরীর টেরিবাজারের KB অর্কিড প্লাজায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় আক্রান্ত হয়ে 2 জন দোকানদার ও কর্মচারী মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো 2 জন। বৃহস্পতিবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন পাকিজা টেইলার্সের কর্মচারী মোহাম্মদ ইউনুস ও জুতার দোকানের কর্মচারী মোহাম্মদ সোলাইমান। আহত ব্যক্তিরা হলেন পাকিজা টেইলার্সের অপর কর্মচারী মোহাম্মদ মামুন ও উদ্ধারকারী মোহাম্মদ শাওন। ফায়ার সার্ভিস জানায় বৃহস্পতিবার সকাল 10টায় টেরিবাজারের KB অর্কিড প্লাজায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু এরই মধ্যে আগুনের ধোঁয়ায় আক্রান্ত হন 4 জন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেয়ার পর চিকিৎসক দোকান কর্মচারী ইউনুস ও সোলাইমানকে মৃত ঘোষণা করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ এবার। সাউথ পালস গ্যাস ক্ষেত্রে হামলার জবাবে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বুধবার শেষ রাতের হামলায় দেশ তিনটির অন্তত 5টি জ্বালানি অবকাঠামো জ্বলছে। হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানে সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। কাতারের গ্যাস ক্ষেত্রে আবারও হামলা হলে তেহরানের সাউথ পালস গ্যাস ক্ষেত্র পুরোপুরি উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের মিসাইল ও ড্রোন হামলায় জ্বলছে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি অবকাঠামো। তেহরানের সাউথ পালস গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের হামলার জবাবে ওই হামলা চালায় ইরান। হামলার লক্ষ্যবস্তু করা হয় কাতারের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র রাস লাফান। এতে গ্যাস ক্ষেত্রটির ব্যাপক ক্ষতি হয়। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের হাবশান গ্যাস ক্ষেত্র ও বাব তেল ক্ষেত্র এবং সৌদি আরবের 2টি তেলের ডিপোতে হামলা চালায় ইরান। ইরানের হামলার নিন্দা জানিয়েছে কাতার ও সৌদি আরব। এমনকি ইরানের সামরিক হামলার হুমকি দিয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, প্রতিবেশী দেশগুলোকে দুর্বল ভাবার সুযোগ নেই, তারাও যুদ্ধ করার সক্ষমতা রাখে। ইরানের গ্যাস ফিল্ডে ইসরায়েলের হামলার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে আগেই জানানো হয়নি বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আশ্বস্ত করে বলেন, ইরানের গ্যাস ক্ষেত্রে আর কোনো হামলা চালাবে না ইসরায়েল। তবে কাতারের গ্যাস ক্ষেত্রে ইরান আবারও হামলা চালালে তেহরানের সাউথ পালস গ্যাস ক্ষেত্র পুরোপুরি উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইসরায়েলের বিভিন্ন শহরে মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইরান। বৃহস্পতিবার মধ্য ইসরায়েল জর্ডান উপত্যকায় সাইরেন বেজে উঠলে নিরাপদ আশ্রয়ে সরে যায় স্থানীয়রা। ইসলামিক বিপ্লবী গার্ডের হামলায় ইসরায়েলে বেশ কয়েকজন হতাহত হয়েছে। বেশিরভাগ মিসাইল ভূপাতিত করার দাবি তুলেছে তেল আবিব। মিসাইল হামলা চলছে কুয়েত, বাহরাইন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও। বেশ কিছু ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে কুয়েত ও বাহরাইন। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির খুনিদের চরম পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। লেবানন ও ইরানে মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গেল 2 দিনে অর্ধশতাধিক লেবাননের বাসিন্দাকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। বৃহস্পতিবার তেহরান ও এর আশেপাশের শহরে আবাসিক ভবন লক্ষ্য করে কয়েক দফায় হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জ্বালানি অবকাঠামোতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। পরিস্থিতি আরও সংকটাপন্ন হওয়ার শঙ্কা বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। দর্শকই ছিল এখনকার মতো, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bgnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।